ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 17। কোষে দেখি 17 এর আজকে আমি তোমাদের করাবো, দেখো, 2, 3, 4 এবং পরের পেজে আছে 5 নম্বর দাগের অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে কি আছে, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্ক। ঠিক আছে। তো আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্ক করার আগে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিষয়ে কিন্তু প্রাথমিক ধারণা নিয়ে নিতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু অঙ্কগুলো বোঝা যাবে না। তো দেখো, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্র কেমন দেখতে হয় এবং বর্গক্ষেত্র কেমন দেখতে হয় তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো, আমি এখানে ছোট করে ছবি আঁকার চেষ্টা করছি। তো দেখো, এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ছবি আমি আঁকলাম। আবার এই একটা, দেখো, আয়তক্ষেত্রের ছবি আঁকলাম। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৈশিষ্ট্য কি? বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে এর চারটে বাহুই কিন্তু সমান। এইটার সঙ্গে এইটা, প্রত্যেকটা বাহু কিন্তু সমান। অর্থাৎ যদি এইটা এ হয়, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ একক। বুঝতে পারছো? আর আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি? আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর বিপরীত বাহু সমান। অর্থাৎ এইটার সঙ্গে এইটা সমান, আবার এইটার সঙ্গে এইটা সমান। বুঝতে পেরেছো? তাহলে পরস্পর বিপরীত বাহু সমান হচ্ছে আয়তক্ষেত্র, এবং প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, সেক্ষেত্রে হচ্ছে বর্গক্ষেত্র। এইটা হচ্ছে বর্গক্ষেত্র। দেখো, এটা হচ্ছে, আমি এখানটায় লিখি বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। এগুলো তোমরা জানো, তাও আমি আরেকবার বুঝিয়ে নিচ্ছি বুঝতে আরো সুবিধে হওয়ার জন্য। এবারে আমরা কি দেখব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা। দেখো, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র আমি একটা জায়গাতে লিখে নিয়েছি আলাদা করে। তোমরা খাতাতে কিন্তু এটা লিখে নাও, অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে চারটে সূত্র আমি লিখেছি, আমি সেগুলো একটু প্রথমে বুঝিয়ে নেব, তারপরে অঙ্ক শুরু করব। তোমরা এই চারটে সূত্র কিন্তু খাতাতে অবশ্যই লিখে নেবে। প্রথমে কি লিখেছি দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কি লিখেছি? দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল। দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তো দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা? এই যে লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি এখানে কি লিখেছি? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে এই ভেতরের যেটুকু অংশ, এটা হচ্ছে ক্ষেত্রফল। বুঝতে পারছো? যে ভেতরের যে অংশটার ক্ষেত্রফল আমরা পাবো কি? দৈর্ঘ্য এবং প্রস্থের যদি গুণ করি তাহলেই কিন্তু পাবো। ওকে। এইবারে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে সীমা, পরিসীমা অর্থাৎ সীমানা, প্রাচীর। বুঝতে পারছো? অর্থাৎ চারদিক থেকে যেটা আসবে। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? এই যে এখান থেকে, এই যে চারদিক থেকে যে বিষয়টা আছে, সীমা বা সীমানা বা প্রাচীর, সেটাই হচ্ছে পরিসীমা। একটা ব্যক্তি, সে যদি এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে এলো এই পর্যন্ত, এখান থেকে আবার এই পর্যন্ত এলো, এখান থেকে আবার এই পর্যন্ত এলো, এখান থেকে আবার এই পর্যন্ত এলো, এই পুরোটা সে কোন বরাবর এলো? পরিসীমা বরাবর এলো, অর্থাৎ সীমানা বরাবর এলো বা প্রাচীর বরাবর এলো। ঠিক আছে, তাহলে এটাকে বলছে পরিসীমা। বুঝতে পেরেছো? তাহলে পরিসীমা যদি, পরিসীমার সূত্র এখানে কি আছে দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। কেন 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ? পরিসীমা আমরা কি লিখবো দেখো, এখানটায় যদি আমরা বোঝাই, দেখো, পরিসীমা। পরিসীমা মানে কি? এখান থেকে যদি এইটা ধরি, এটা যদি ধরি এ, আর এটা যদি প্রস্থ ধরি বি, তাহলে দৈর্ঘ্য যদি এ হয়, এই দৈর্ঘ্যটাও এ, আর এই প্রস্থ যদি বি হয়, তাহলে এই দিকের এটাও বি। তাহলে দেখো, আমরা এখান থেকে লোকটা যাত্রা শুরু করেছে, একটা ব্যক্তি, সে এখান থেকে যাত্রা শুরু করেছে, এদিকে এদিকে এসছে, এদিক থেকে এদিকে এসছে, আবার এদিক থেকে এদিকে গেছে, গিয়ে এই জায়গায় এসছে। তাহলে সে কতটা পথ অতিক্রম করছে? দেখো, এখান থেকে এই পর্যন্ত এসছে মানে এ পথ অতিক্রম করেছে, যোগ এখান থেকে এই পর্যন্ত এসছে মানে বি পথ অতিক্রম করেছে, যোগ এখান থেকে এই পর্যন্ত এসছে মানে ফের এ পথ অতিক্রম করেছে, যোগ এখান থেকে আবার এই পর্যন্ত এসছে মানে ফের বি পথ অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে মোট কত পথ অতিক্রম করেছে? দেখো, দুটো এ, দেখো 2a যোগ দুটো বি, অর্থাৎ 2b। 2 কমন নাও, 2 কমন নিলে 2 ইন্টু এ প্লাস বি।
বুঝতে পেরেছো? 2 ইন্টু a প্লাস বি মানে কি? এ মানে কি আমি কি ধরেছিলাম? দৈর্ঘ্য, আর যোগ বি মানে কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বুঝতে পেরেছো পরিসীমা কেন এসছে এটা? দেখো আয়তক্ষেত্রের পরিসীমা আমি সূত্র কি লিখেছি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার অথবা, এটা হচ্ছে অথবা বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেমন দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল, বর্গক্ষেত্রের তো সব দৈর্ঘ্য সব প্রস্থ একই ব্যাপার, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এই এ গুণ এ, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এ গুণ এ, এর দৈর্ঘ্য এ, প্রস্থ এ, সবই তো এ। তাহলে এ গুণ এ অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে দুটো একই বিষয় যদি গুণ করি তার বর্গ হয়, অর্থাৎ এ স্কয়ার হয়, তাই না? তাহলে বাহু এটা এ, এটাও বাহু এটাও বাহু। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার হলো। এবারে সরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু সমান বাহু স্কয়ার হলো। এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বর্গক্ষেত্রের পরিসীমা। এবার বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু। কেন 4 ইন্টু বাহু হচ্ছে? দেখো এই দেখো বর্গক্ষেত্রের একটা লোক বা ব্যক্তি ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, যেতে শুরু করেছে, সীমানা, পরিসীমা মানে সীমানা, অর্থাৎ চারদিক দিয়ে সীমানা বরাবর আসবে বা প্রাচীর বরাবর আসবে। তাহলে একটা লোক এখান থেকে যাচ্ছে, এখান থেকে গিয়ে এই জায়গাটায় এলো, এখান থেকে আবার যাচ্ছে, এখান থেকে গিয়ে এই জায়গাটায় এলো, এখান থেকে ফের যাচ্ছে, এখান থেকে গিয়ে আবার দেখো এই জায়গাটায় এলো, এখান থেকে আবার ফের যাচ্ছে, এখান থেকে গিয়ে আবার এই জায়গাটায় আগের জায়গায় চলে এলো। তাহলে এই যে এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল, পুরো এই বিষয়টা ঘুরে আবার এই জায়গাটায় এলো, এই জায়গাটায় যে স্টার্টিং পয়েন্ট এখানটায় যে এলো, কতটা পথ অতিক্রম করলো? দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, দেখো পরিসীমা লিখছি এখানটায়, এটা কোন কার পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখান থেকে এই পর্যন্ত এসছে এ, যোগ এখান থেকে এই পর্যন্ত এসছে এ, যোগ এখান থেকে এই পর্যন্ত এসছে এ, যোগ আবার এখান থেকে এই পর্যন্ত এসছে কতটা? এ। তাহলে 4টে এসছে, 4টে মানে কি আমরা লিখবো? 4a। বুঝতে পেরেছো? 4a মানে কি? 4 গুণ এ মানে কি? আমরা এ বাহু ধরেছি, তাহলে 4 গুণ বাহু, 4 ইন্টু বাহু হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বুঝতে পেরেছো? সেটাই দেখো আমি এখানে সূত্রের আকারে লিখেছি। তাহলে এই যে 4টে সূত্র আমি বোঝানোর চেষ্টা করলাম, এই 4টে সূত্রই কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খাতায় অবশ্যই এটা লিখে নাও। এবারে আমরা দেখো অঙ্কে যাব। তো 2 নম্বর দাগ থেকে আমরা শুরু করব। দেখো 2 নম্বর দাগের এখানে কি আছে? মনে মনে হিসাব করে লিখি। তো 2 এর 1 নম্বর দাগের কি বলছে প্রথমে দেখে নেওয়া যাক। বলছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার পরিসীমা কত হবে হিসাব করি। তো আমরা খুব সিম্পল ভাবে খুব সহজেই কিন্তু করতে পারবো, কারণ বর্গক্ষেত্রের এই যে এর জায়গায় কি বলছে? এর জায়গায় বলছে 4 সেন্টিমিটার, কিন্তু বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে তার পরিসীমা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা পরিসীমা মানে কি জানি? 4 ইন্টু বাহু। তাহলে আমরা 2 এর 1 নম্বর দাগের অঙ্কটা এইভাবে শুরু করব যে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? দেখো বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে 4 সেন্টিমিটার, তাই না? অর্থাৎ এই যে যদি বর্গাকার চিত্র হয় তার বাহুর দৈর্ঘ্য 4, এখান থেকে এই পর্যন্ত 4, এটাও 4 হবে, এটাও 4 হবে, তার মানে এটাও 4 হবে। বুঝতে পেরেছো? তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। অতএব বর্গাকার চিত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে বলো? ক্ষেত্রফল বলেনি, বলছে পরিসীমা। তাহলে পরিসীমা কি হবে বলো? পরিসীমা কি হবে? 4 ইন্টু বাহু। দেখো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে 4 4 কত? 4 4 16
সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার। ঠিক আছে, তাহলে একটা এখানটা ছবি আঁকার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার জমি ধরো। ঠিক আছে, তার পরিসীমা, পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই বরাবর, আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি। দেখো, এই বরাবর, সীমানা বরাবর। ঠিক আছে, এই সীমানা বরাবর, সীমানা বরাবর বিষয়টা কি আছে? পরিসীমা আছে 20 মিটার। এই বিষয়টা আছে 20 মিটার। ঠিক আছে, তবে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো, পরিসীমার সূত্র কি আমরা দেখো এখানটায় কিভাবে আমরা বের করব। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। তাহলে এখানটার থেকে এই জায়গাটা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে কত? বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু করলে আমরা তো বাহু পেয়ে যাচ্ছি, তাহলে বাহু গুণ বাহু দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা এইভাবে শুরু করব। দেখো, যে বর্গ ক্ষেত্রাকার জমির পরিসীমা সমান, পরিসীমান সমান কি? 4 গুণ বাহু সমান কত বলেছে? 20 মিটার। এটা সমানই তো এটা বলেছে, তাই না? অতএব বাহু, বাহু সমান, দেখো আমি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমি এখানটায় লিখে নিয়েছি, যে 4 গুণ বাহু। ঠিক আছে, 4 গুণ বাহু সমান কত বলেছে? 20 মিটার। অতএব বাহু সমান, দেখো বাহুর সঙ্গে 4টা কিসের সম্পর্কে আছে? গুণের সম্পর্কে আছে। তাহলে এই বিষয়টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই সমান চিহ্নের, তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ডান দিকে ছিল কত? 20, আর ভাগ মানে 4টা নিচে চলে যাবে। 4 আর 20 ভাগের সম্পর্কে আছে, কেটে দাও। 4 5 20 সমান আমরা বাহু পেলাম হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ছিল 4 গুণ বাহু সমান হচ্ছে 20 মিটার। সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম 5 মিটার। বুঝতে পেরেছো? এবারে বাহু পেয়ে গেছি, অতএব আমরা লিখতে পারি, অতএব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। তাহলে দেখো, বাহু গুণ বাহু সমান কি? বাহু আমরা পেয়েছি 5 মিটার। তাহলে আমরা এখানে সূত্রটা একবার লিখে নিই, বাহু গুণ বাহু। দেখো, বাহু হচ্ছে 5 মিটার, তাহলে 5 মিটার গুণ 5 মিটার। বাহু স্কয়ারও করতে পারতাম। দেখো, 5 5 কত? 5 5 হচ্ছে 25, আর মিটার গুণ করলে হয়ে যাবে বর্গ মিটার। কোনো সংখ্যাকে বা কোনো বিষয়কে যদি 2 বার গুণ করি, একই বিষয়কে, তাহলে তার বর্গ হয়। দেখো, যদি 2 কে 2 বার গুণ করি তাহলে 2 স্কয়ার হয়, বর্গ হয়। আবার ধরো মিটারকে মিটার গুণ মিটার, তাহলে সেটা কি হয়ে যাবে? বর্গ মিটার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করলাম? দুটো একই বিষয়কে গুণ করছি, তার বর্গ হয়ে যাবে। সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, এরকম বিষয়টা বোঝা গেল। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এক্ষেত্রে দেখতে পাচ্ছি 25 বর্গ মিটার। এবারে আমরা দেখো 2-এর 3 নম্বর দাগের অঙ্কটা করব। তো 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও প্রস্থ 5 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে লিখি। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 আর প্রস্থ বলেছে 5। তাহলে ক্ষেত্রফল তো আমরা খুব সহজেই বের করতে পারবো, কারণ এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, দেখো দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে 8 আর প্রস্থ বলেছে 5। তাহলে দৈর্ঘ্য সমান 8 সেমি, এবং এইভাবে তোমরা লিখে লিখে করবে। ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ বলেছে 5 সেমি। যে বিষয়গুলো দেয়া থাকবে, অর্থাৎ যে তথ্যগুলো দেয়া থাকবে, সেগুলো কিন্তু তোমরা আগে খাতায় লিখে নেবে। ঠিক আছে,
অতএব খুব সহজেই আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পাবো? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, প্রস্থ হচ্ছে 5 সেমি। তাহলে 5 আসতে কত? 40। আর সেন্টিমিটার গুণ করলে কি হবে? বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, তার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সেটাই করে দিয়েছি, গুণ করে দিয়েছি, অর্থাৎ 40 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি? তাহলে 2 এর 4 নম্বর দাগের 1 বর্গ কিমি সমান, দেখো আমরা বর্গ ডেকামিতে যাব। তার আগে তোমরা নিশ্চয়ই এই ছকটা জানো। দেখো আমি এখানে লিখে নিয়েছি কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি, তাই না? এখন কিলোর সঙ্গে তুমি মিটার লিখতে পারো, লিটার লিখতে পারো, যা খুশি। কিলোলিটার হলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, এইভাবে। মিটার হলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এবারে যখন আমরা এই বাঁ দিকে হচ্ছে বড় একক, যত ডান দিকে যাব ছোট একক। ঠিক আছে, তাহলে বাঁ দিক থেকে যখন আমরা ডান দিকে যাব এইরকম করে, তাহলে প্রতি ঘরের জন্য আমরা কি করি না, প্রতি এক ঘর যদি ডান দিকে যাই তাহলে তার সঙ্গে 10 গুণ করি, তাই তো? এইভাবে। আর যদি ডান দিক থেকে বাঁ দিকে আসি এইভাবে, তাহলে কি ছোট একক থেকে বড় এককে আসছি, সেক্ষেত্রে প্রতি ঘরের জন্য আমরা 10 দিয়ে ভাগ করি। তোমরা নিশ্চয়ই এ বিষয়টা জানো। ঠিক আছে, এইভাবে করি। তাহলে এখানে কি বলছে? বর্গ কিমি থেকে বর্গ ডেকামিতে যাব। বর্গ কথাটা ভুলে যাও, আগে দেখো কিমি থেকে ডেকামি যাব। বর্গ কথাটা না ভেবে তোমরা কিমি থেকে ডেকামি ভাবো। তাহলে কিমি মানে কি? কিলোমিটার। কিলোমিটার থেকে কোথায় যাব? ডেকামিটারে যাব। তাহলে কত ঘর বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছি? দেখো 1 ঘরে যাচ্ছি, 2 ঘরে যাচ্ছি। তাহলে 2 ঘরের জন্য একের পরে কটা শূন্য যোগ করব? দেখো একের পরে একটা, দুটো শূন্য। ঠিক আছে, তাহলে আমরা কিলো থেকে ডেকা ভাবলাম প্রথমে। এইবারে বর্গ ভাবি। বর্গ মানে আমি এর আগে কি বললাম? একই বিষয়কে 2 বার গুণ। তাহলে আমরা 100 দিয়ে গুণ করতে হবে যদি কিলো বর্গ কিমি থেকে বর্গ ডেকামিতে যাব। তাহলে আমরা যেহেতু বর্গ মানে একই বিষয়কে 2 বার গুণ করতে হবে, তাহলে 100কে আমরা ফের 100 দিয়ে গুণ করে ভাবতে হবে বিষয়টা। তাহলে একের পরে কটা শূন্য হয়ে যাবে? একটা, দুটো, তিনটে, চারটে। বুঝতে পেরেছো? অর্থাৎ যে কটা শূন্য হবে তাকে ডবল করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে বর্গ। বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো এখানে বর্গ কিমি বলেছে, 1 বর্গ কিমি। তাহলে বর্গ কিমি থেকে, দেখো বর্গ কিমি থেকে আমরা বর্গ ডেকামিতে যাব। তাহলে কত? 100 দিয়ে না, আমরা 100 দিয়ে ভেবে তার সঙ্গে আরো 100 গুণ করব, যেহেতু সেটা বর্গ। তাহলে বর্গ কিমি, তার একের সঙ্গে আমরা একের পরে কটা শূন্য ভাববো? একের পরে তো বর্গ কিলোমিটার থেকে ডেকামিটারে নর্মালি যদি আমরা যেতাম তাহলে পরে একের পরে দুটো শূন্য হতো, কিন্তু যেহেতু বর্গ, একের পরে দুটো শূন্যকে আবার একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। একই বিষয়কে 2 বার গুণ করলে বর্গ হয়, অর্থাৎ একের পরে 4টে শূন্য দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। তাহলে একের পরে একটা, দুটো, তিনটে, 4টে শূন্য দিয়ে গুণ করলে সেটা বর্গ ডেকামিতে চলে যাবে। তাহলে বর্গ ডেকামি। ঠিক আছে, তাহলে একের পরে 4টে শূন্য দিয়ে গুণ করে কার সঙ্গে গুণ করছি? একের সঙ্গেই গুণ করছি। তাহলে একের সঙ্গে যা গুণ করবো একই হবে, অর্থাৎ 10,000 বর্গ ডেকামিটারই হবে। ঠিক আছে, এবারে আমরা 5 নম্বর দাগেরটাই পাশেই করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার, সেখান থেকে কত যাব? বর্গ হেক্টোমিটারে। তাহলে বর্গ কথাটা আগে ভাববো না, আগে মিটার থেকে হেক্টোমিটার কথাটা ভাববো। ঠিক আছে, দেখো এই ছকটাতে, দেখো এই ছকটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কোথা থেকে কোথায় যাব? মিটার থেকে হেক্টোমিটারে। তাহলে মিটার এই যে, আর হেক্টোমিটার কই? এই যে। তাহলে মিটার থেকে যাব হেক্টোমিটার। কত ঘর? দেখো তো এখান থেকে এই 1 ঘর, এই 2 ঘর। তাহলে 2 ঘর ডান দিক থেকে বাঁ দিক, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে এলাম। তাহলে 2 ঘর যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে আসি, কত দিয়ে ভাগ করতে হয়? দেখো 1 ঘরের জন্য 10 দিয়ে ভাগ, আর 1 ঘরের জন্য 10 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এখানে ছিল 1, তাকে
আমাদের কত দিয়ে ভাগ করতে হচ্ছিল? একের পরে একটা শূন্য দুটো শূন্য দুই ঘর বলে, তাহলে একের পরে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছিল যদি নর্মালি ভাবি। কিন্তু যখনই বর্গ ভাববো, বর্গ মানে একই বিষয়কে দুইবার গুণ। ঠিক আছে, এর আগের অঙ্কের ক্ষেত্রেই করেছি। তাহলে একই বিষয়কে দুইবার গুণ যদি করি, তাহলে 100 দিয়ে আমরা ভাগ করছিলাম, তাকে আবার ফের 100 দিয়ে গুণ করে তারপরে ভাবতে হবে বিষয়টা। বুঝতে পেরেছো? একই বিষয়কে দুইবার গুণ করলেই তো বর্গ হয়, তাহলে একই বিষয়কে দুইবার গুণ করে আমাদের বিষয়টাকে ভাবতে হবে। তাহলে এককে আমরা কত দিয়ে ভাগ করছি দেখো, এককে আমরা একের পরে 4টে শূন্য দিয়ে ভাগ করছি। নর্মাল হলো দুটো শূন্য আর বর্গ হলো 4টে শূন্য। বুঝতে পেরেছো? তাহলে এই বিষয়টাই আমি এখানটায় করি। দেখো, 1 বর্গ মিটারকে তাহলে 1 লিখবো, তাকে ভাগ করব কত দিয়ে? একের পরে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য দিয়ে। তাহলে কি হয়ে যাবে? সেটা বর্গ হেক্টমি। বর্গ হেক্টমি বা হেক্টোমিটার। তাহলে দেখো, একের এক একটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার দশমিক কোথায় থাকে? একদম ডান দিকে থাকে, এই জায়গাটায় আছে। তাহলে একের পরে 4টে শূন্য দিয়ে আমরা ভাগ করছি, তার মানে দশমিক আমরা 1 2 3 4 4 ঘর বাঁ দিকে আসবে। তাহলে দশমিকটা এই জায়গাটায় আছে, 4 ঘর বাঁ দিকে আসবে মানে কোথায়? দেখো, 1 লিখবো এখানটায়। তাহলে এক একটা সংখ্যা, দুটো, তিনটে, এই 4টে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই জায়গাটায় দশমিক ছিল। এই জায়গা থেকে চলে এলো দশমিকটা কোথায়? এই জায়গাটায়। বুঝতে পেরেছো? তাহলে একের পরে 4টে শূন্য বলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আগে দশমিক হলো, আর দশমিকের জন্য বাঁ দিকে একটা শূন্য দিলাম। তাহলে এত কি হয়ে গেল? বর্গ হেক্টমি হলো। হেক্টমি হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা 5 নম্বর দাগের হয়ে গেছে, 6 নম্বর দাগের অঙ্কটা করব। তাহলে 2 এর 6। এখানে কি বলছে দেখো, 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ। বর্গ মিটার আর মিটার বর্গ বলতে কি বুঝি লিখি। দেখো, এখানে আমি একটা দুটো ছবি আঁকলাম। এ একটা ছবি আর পাশে আর একটা ছবি। ধরো এ একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র। এখানে 5 বর্গ মিটার মানে হচ্ছে ক্ষেত্রফল, মানে এর ভিতরটায়, এই যে ভিতরের যে অংশটা, এটাই ধরো 5 বর্গ মিটার, অর্থাৎ বমি লিখলাম 5 বর্গ মিটার। ঠিক আছে, আর 5 মিটার বর্গ মানে 5 মিটারের বর্গ, অর্থাৎ এই যে বর্গক্ষেত্র, ধরো এদিকেও 5 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত 5 মিটার, মানে সবই 5, এদিকেও 5 এদিকেও 5 এদিকেও 5। বুঝতে পেরেছো? তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে 5 5 25। কারণ আমরা কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ 5 5 25 বর্গ মিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 বর্গ মিটার সমান আমরা কি জানি, যে ধরো এখানটায় এইটার হচ্ছে এ আর এদিকেরটা হচ্ছে বি, তাহলে এই বর্গমিটার কি হয়ে যাবে? তাহলে ধরো এটাও এ, বর্গক্ষেত্র যেহেতু সবই এ হয়ে যাবে, তাহলে 5কে এই দুটো গুণ করে 5 হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা 5 মিটার সমান লিখতে পারি, এখানটা লিখতে দেখো, অতএব 5 বর্গ মিটার সমান আমরা লিখতে পারি 5 মিটার গুণ মিটার। ঠিক আছে, এই 5টাকে আমরা যদি বর্গমূল করি, তাহলে সেই বিষয়টা কিন্তু দুটো গুণ করলে তার সঙ্গে মিটার গুণ মিটার করলে এটা হচ্ছে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে। বুঝতে পেরেছি ভেতরের অংশটা। আর এইটা বিষয়টা কি, 5 মিটার বর্গ বলতে কি বুঝছি? 5 মিটার বর্গ হচ্ছে এই একটা বাহুর দৈর্ঘ্যকে 5 মিটার বলেছে, তাহলে 4টে বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে, তাহলে ক্ষেত্রফল হবে সেক্ষেত্রে এইটা। তাহলে সেটা কিভাবে লিখবো? 5 মিটার বর্গ মানে হচ্ছে এই যে 5 মিটার, প্রত্যেকটা 5 মিটার করে বাহু, তাহলে তার ক্ষেত্রফল বোঝাচ্ছে 5 মিটার তার বর্গ। বুঝতে পেরেছো? তাহলে এখানটায় লিখবো 5 মিটার গুণ 5 মিটার। 5 মিটার তার বর্গ মানে 5 মিটারকে 2 বার গুণ। বুঝতে পেরেছো? এবারে আমরা করব 2 এর 7 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে দেখো, এখানে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। দেখো, ক্ষেত্রফল হচ্ছে 2 সেন্টিমিটার বর্গ মানে কি, এই মাত্র করলাম যে মিটার বর্গ মানে মিটারকে 2 বার গুণ। বুঝতে পেরেছো? তাহলে সেন্টিমিটারের বর্গ মানে কি, 2 সেন্টিমিটারের বর্গ মানে কি 2 সেন্টিমিটারকে 2 বার গুণ। বুঝতে পেরেছো? 2 সেন্টিমিটার বর্গ মানে কি, একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার,
তাহলে তার ক্ষেত্রফল হবে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? দেখো এখানে এই যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে 2 সেন্টিমিটার বর্গ যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল রয়েছে 2 সেন্টিমিটারের বর্গ। 2 সেন্টিমিটার বর্গ মানে কি? 2 সেন্টিমিটার বর্গ মানে হচ্ছে এখানে দেখো সংকেত দিয়ে রয়েছে যে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাই একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটায় আমরা লিখব যে, আচ্ছা এটাকে আমরা যদি আমরা লিখে লিখে করি তাহলে এইভাবে লিখতে পারবো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ, লিখে এখানটায় একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ সমান, লিখতে পারি ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ মানে কি 2 সেন্টিমিটারকে আমরা সেমি হিসেবে লিখছি, 2 সেমি গুণ 2 সেমি। ঠিক আছে? অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 সেমি। ঠিক আছে? এটা হয়ে যাবে উত্তর। এটাই কিন্তু এই যে বক্স আছে সেই জায়গায় লিখতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে বক্সে লিখতে হবে। এবারে আমরা করব দেখো 8 নম্বর দাগের অঙ্কটা। তো 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো, এই যে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি হতে পারে বা নিতে পারি। আবার বলছে কিন্তু যদি 40 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি। তো দেখো আমি একটা আয়তক্ষেত্র এখানে আঁকতে বলছে, ধরো এই একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আর একটা আয়তক্ষেত্র বলছে যদি আঁকি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 30, কি বলছে 30 বর্গ সেন্টিমিটার, আর একটা হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। তো 30 বর্গ সেমি, এই যে ভেতরের যে অংশটা, আর আরেকটা হচ্ছে 40 বর্গ সেমি। এই অঙ্কগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে 30 বর্গ সেন্টিমিটার যদি হয় সেক্ষেত্রে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি কি হতে পারে বা নিতে পারি। দেখো 30 বর্গ সেন্টিমিটার যখন হচ্ছে, আমরা 30কে কি করব, 30কে প্রথমে আমরা ভাঙবো বা বিশ্লেষণ করব, উৎপত্তিকে বিশ্লেষণ করব। 30কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙো, 15 দুগুণে 30, 3 দিয়ে ভাঙো, 3 5 15। ঠিক আছে? তাহলে এই ভাঙা কমপ্লিট হলো। আবার 40কে ভাঙো, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 20 দুগুণে 40, আবার 2 দিয়ে ভাঙলে 10 দুগুণে 20, আবার 2 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10। তাহলে 30 সমান আমরা লিখতে পারি দেখো 30 গুণ 1। ঠিক আছে? আবার কি লিখতে পারি, 30 সমান দেখো 30 গুণ 1 লিখতে পারি। তারপরে দেখো 15, এই দেখো 3 5 15 সঙ্গে 2, তাহলে 15 গুণ 2 লিখতে পারি। আর কি লিখতে পারি, আবার লিখতে পারি দেখো 3 দুগুণে 6 আর 5, অর্থাৎ 6 গুণ 5 লিখতে পারি, 5 6 30, তাই না? আবার দেখো 5 দুগুণে 10 সমান লিখলাম 10 গুণ 3, 3 10 30 লিখতে পারি। বুঝতে পেরেছো? তাহলে 30 একে 30, 15 দুগুণে 30, 5 6 30, 3 10 30, এইভাবে সব ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে এই যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বুঝতে পারছো? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয়, দেখো দৈর্ঘ্য আমরা যদি 30 ধরি তাহলে প্রস্থ 1, তাহলেও ক্ষেত্রফল আমাদের কি হবে 30। বুঝতে পারছো? দেখো দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ আমরা ধরছি 2, তাহলে 15 দুগুণে 30, কেন দৈর্ঘ্য গুণ প্রস্থই তো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রেও 30 হবে। আবার ধরো দৈর্ঘ্য 6 ধরছো, প্রস্থকে 5 ধরছো, তাহলে 5 6 30, সেক্ষেত্রেও তোমাদের কি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেই 30ই হচ্ছে। আবার ধরো দৈর্ঘ্যকে 10 ধরছো, প্রস্থকে 3 ধরছো, তাহলে সেক্ষেত্রেও দৈর্ঘ্য গুণ প্রস্থ সমানই তো ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 3 10 30 বর্গ সেন্টিমিটারই ক্ষেত্রফল
হবে। বুঝতে পেরেছ? তাহলে এক্ষেত্রে আমাদের 30 যদি হয় বর্গ সেন্টিমিটার গতি ক্ষেত্রফল, সেক্ষেত্রে এই রকম ভাবে দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি। আমরা এইভাবে লিখতে পারি বিষয়টা যে 30 বর্গ সেমি ক্ষেত্রফল হলে দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে যথাক্রমে কি কি হতে পারে? দেখো 30,1 দৈর্ঘ্য, প্রথমেরটা দৈর্ঘ্য পরেরটা প্রস্থ, ওই জন্য লিখেছি দৈর্ঘ্য প্রস্থ হতে পারে যথাক্রমে 30,1 কমা দিলাম, আচ্ছা সেমিকোলন দিলাম, তারপর হচ্ছে 15,2, তারপরে হতে পারে 6,5, তারপরে হতে পারে 10,3, ঠিক আছে, এরকম হতে পারে। এবারে আমরা 40-এর জায়গায় আসি। 40কে ভেঙে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা এসছে, তাহলে 40 সমান আমরা লিখতে পারি, দেখো 40 গুণ 1 এই 30-এর মতোই। আবার কি লিখতে পারি? দেখো লিখতে পারি, দেখো এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে লিখতে পারি 10 গুণ 4 সমান লিখতে পারি 20 গুণ 2, আবার লিখতে পারি দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 গুণ 5। তাহলে এই যে বিষয়গুলোকে আমরা কিন্তু, যদি 40 দৈর্ঘ্য হয় প্রস্থ 1, যদি 10 দৈর্ঘ্য হয় 4 প্রস্থ, 20 যদি দৈর্ঘ্য হয় 2 প্রস্থ, 8 যদি দৈর্ঘ্য হয় 5 প্রস্থ, কারণ প্রত্যেকেই গুণফল কিন্তু 40ই হবে। ঠিক আছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই যদি প্রথমেরটা দৈর্ঘ্য আর পরেরটা প্রস্থ ধরি, গুণফল তো প্রত্যেক ক্ষেত্রেই 40ই হচ্ছে। ঠিক আছে, 40 তো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এইভাবে কিন্তু একই রকম আমরা লিখে দিতে পারি। আচ্ছা, এই কমার জায়গায় ও দিয়ে দাও আর এইটাকে কমা দিয়ে দাও, 15 ও 2, 15 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ 2, আচ্ছা এটাকে কমা দিয়ে দাও 6 ও 5, 10 ও 3। এই জায়গাটা একটু জায়গাটা কমে গেছে, যার জন্য ছোট ছোট করে লিখছি। তাহলে 40-এর ক্ষেত্রে একই রকম ভাবে লিখবো, কি কি দৈর্ঘ্য প্রস্থ হতে পারে। আমি এই প্রথম কথাটা লিখছি না, এখানে জায়গাটা কম বলে, তাহলে তোমরা এই প্রথম কথাটা লিখে নেবে, তারপরে কি কি দৈর্ঘ্য প্রস্থ হতে পারে সেইটা লিখছি। দেখো 40 ও 1 হতে পারে, আচ্ছা দৈর্ঘ্য তোমার 10 হতে পারে ও প্রস্থ 4 হতে পারে, কমা দিলাম। দৈর্ঘ্য 20 হতে পারে, প্রস্থ 2 হতে পারে, কমা দিলাম। আবার দৈর্ঘ্য 8 হতে পারে, প্রস্থ 5 হতে পারে। ঠিক আছে, এইগুলো হতে পারে। এবার দেখো আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। দেখো বর্গক্ষেত্রাকার কাঠ, আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করছি। একটা বর্গক্ষেত্রাকার কাঠ ধরো এরকম বানিয়েছে মিহির, ঠিক আছে, তার একটি বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে এইটা ধরো 6 সেমি। ঠিক আছে, একটা 6 মানে সবগুলোই তো 6 হবে, কারণ বর্গক্ষেত্র তো, বর্গক্ষেত্রে সবগুলো বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। তাহলে কি বলছি, এই কার্ডের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত হবে, আমি এখানটায় লিখি বর্গ ক্ষেত্রাকার কার্ডের বর্গক্ষেত্রাকার কার্ডের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 6 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে 6 সেন্টিমিটার। এই তথ্যটা আমরা পেয়েছি, তাহলে আমরা প্রথমে লিখে নিলাম। অতএব ক্ষেত্রফল তাহলে কি হবে? বলছে কার্ডের ক্ষেত্রফল, অতএব কার্ডের ক্ষেত্রফল কত দাঁড়াবে? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাহু গুণ বাহু, তাহলে একটি বাহু তো 6 সেন্টিমিটার, তাহলে 6 সেমি গুণ 6 সেমি, বাহু গুণ বাহু যদি করি আমরা, ঠিক আছে, তাহলে 6 কত? 36 সেন্টিমিটার, সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কার্ডের ক্ষেত্রফল কত হলো? 36 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো।
এবারে আমরা 10 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 5 মিটার বর্গের ক্ষেত্রফল ড্যাশ বর্গ মিটার, ফাঁকা করে বসাই। 5 মিটার বর্গ এর আগের ক্ষেত্রেই আমরা দেখেছি যে দেখো 2 সেন্টিমিটার বর্গ মানে কি, 2 সেন্টিমিটার বর্গ মানে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। তাহলে 5 মিটার বর্গ মানে 5 মিটারের দুবার গুণ করব। তাহলে আমরা 10 নম্বর দাগের অঙ্কটা লিখবো এবারে, যে 5 মিটার বর্গ সমান 5 মিটার গুণ 5 মিটার, তাই তো? অর্থাৎ এমন একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুই 5 মিটার করে, এটা 5, এটা 5, এটা 5, এটাও 5। বিষয়টা এরকম, বুঝতে পেরেছো? তাহলে 5 মিটার বর্গ মানে 5 মিটার গুণ 5 মিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত বাড়াবে? সেক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 5 দাঁড়াবে, 5 মিটার দাঁড়াবে, বুঝতে পেরেছো? কারণ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু গুণ বাহু। তাহলে 5 মিটার বর্গ মানে কি? 5 মিটার বর্গ মানে হচ্ছে 5 মিটারকে দুবার গুণ। তাহলে এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু। তাহলে বাহু গুণ বাহু, তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত? একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো 5 মিটার বর্গের ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে 5 মিটার বর্গের ক্ষেত্রফল কি হবে? বাহু গুণ বাহু মানে কত? 5 মিটার গুণ 5 মিটার, 5 5 25 বর্গ মিটার, আর মিটার গুণ করলে হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, যদি বলো একটি বাহু হচ্ছে 5 মিটার আর ক্ষেত্রফল কত? 5 5 25 বর্গ মিটার, বুঝতে পেরেছো? এবারে দেখো আমাদের 2 নম্বর দাগের অঙ্কগুলো হয়ে গেল, এবার আমরা 3 নম্বর দাগের অঙ্ক করব। 3 নম্বর দাগের অঙ্ক কি বলছে, আমি একটি সাদা আয়তকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি। দেখো পাশের ছবিটা খেয়াল করো। এ নম্বর দাগের বলছে 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 1 নম্বর ছবি হচ্ছে এইটা, দেখো 1 নম্বর ছবি। এখানে দেখতে পাচ্ছি একটা বর্গক্ষেত্র আঁকা, সেখানে এটা 8 সেমি, এটাও 8 সেমি, তাহলে এই প্রত্যেকটাই 8 সেমি, তার মানে এটাও 8 সেমি হবে, এটাও কিন্তু 8 সেমি হবে, তাই না? তাহলে তার ক্ষেত্রফল কত? কতটা জায়গা জুড়ে আছে মানে কি? কতটা জায়গা জুড়ে মানে আছে মানে এই মাঝখানের জায়গাটুকু, তাহলে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা এখানটায় লিখছি, দেখো 3-এর এ নম্বর দাগের উত্তরটা কি বলছে, 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। তো 1 নম্বর ছবির একটি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এটা বর্গাকার, 1 নম্বর বর্গাকার ছবির, আমরা ছবিটা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র, একটি বাহুর দৈর্ঘ্য সমান কত? একটি বাহুর দৈর্ঘ্য দেখো 8 সেন্টিমিটার, দেখো এটা 8 8, তাহলে সবগুলোই 8, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব 1 নম্বর ছবির ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাই তো ওটা, কি বলছে কতটা জায়গা জুড়ে আছে মানে সেটাই হচ্ছে ক্ষেত্রফল। 1 নম্বর ছবির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো বাহু গুণ বাহু, তাই না? তাহলে এখানে 8 সেন্টিমিটার একটি বাহু, তাহলে 8 সেমি গুণ 8 সেমি, তাহলে 28 কত? 64 বর্গ সেমি, সেমি গুণ করলে বর্গ সেমি, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল পেলাম 64 বর্গ সেমি। এখানে জানতে চেয়েছে কি, 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে, কতটা জায়গা জুড়ে আছে, তাহলে এটাই ক্ষেত্রফলটাই হবে। অতএব 1 নম্বর ছবি সাদা কাগজের 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে, ঠিক আছে? এবারে বি নম্বর দাগেরটায় চলে আসবে। দেখো বি নম্বর দাগেরটা কি বলছে, 2 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। 2 নম্বর ছবিটা খেয়াল করো, এখান থেকে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এখান থেকে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, মানে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে এটা 6 মানে কি, এই দিকটাও কিন্তু 6 এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এটা 10 মানে কি,
এটাও কিন্তু 10, এখান থেকে এই পর্যন্ত। বুঝতে পারছো? এটা হচ্ছে দৈর্ঘ্য 10 আর প্রস্থ হচ্ছে 6। দেখো আমরা লিখব 2 নম্বর, একই রকম ভাবে ওপরের মতো 2 নম্বর আয়তকার ছবি। প্রথমটা ছিল বর্গাকার, দ্বিতীয়টা আয়তকার। আয়তকার ছবির দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এখানে বলেছে 10 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 6। দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। 2 নম্বর আয়তকার ছবির প্রস্থ কত বলে দিয়েছে? 6 সেমি। অতএব 2 নম্বর আয়তকার ছবির ক্ষেত্রফল, আমি ডট 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 দিয়ে লিখে দিচ্ছি। ক্ষেত্রফল সমান কত? তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল, দেখো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এখানে 10 আর 10 সেমি লিখে দিই, আর প্রস্থ গুণ প্রস্থ হচ্ছে 6 সেমি। তাহলে 6 10 কত? 60 সেন্টিমিটার, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে দুটো ছবি, এইটা পেলাম 64, এইটা পেলাম 64 আর এইটা পেলাম হচ্ছে 60। বুঝতে পেরেছো? তাহলে দুটো, এবারে কি বলছে? সি নম্বর দাগেরটা। তাহলে আচ্ছা, এখানে বলছে 2 নম্বরটা কি বলছে? 2 নম্বর সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। তাহলে এটা একবার লিখে দিই। ক্ষেত্রফল যেহেতু এটা পেয়েছি, অতএব 2 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা? 60 বর্গ সেমি জায়গা জুড়ে আছে, ঠিক আছে? তাহলে দুটো হয়ে গেল। এবার সি নম্বর দাগেরটা। সি নম্বর দাগের বলছে দেখো যে 1 নম্বর ও 2 নম্বর ছবির আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইলো, মানে এই বাকিটুকু যে সাদা জায়গাটা পড়ে আছে কতটা, সেটা কিভাবে পাবো? দেখো সাদা কাগজের এই যে প্রস্থ দেখো 20 সেন্টিমিটার আর দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দেখো 32 সেন্টিমিটার। তাহলে তার ক্ষেত্রফল বের করে নিই আগে। দেখো আমি এখানটায় লিখি আগে, সি নম্বর দাগের উত্তরটা বের করার আগে, যে সাদা কাগজের দৈর্ঘ্য, সাদা কাগজের দৈর্ঘ্য আর সাদা কাগজের প্রস্থ। দেখো দৈর্ঘ্য এখানে বলেছে, দৈর্ঘ্য হচ্ছে 32 আর প্রস্থ হচ্ছে 20। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় 32 সেমি আর প্রস্থ হচ্ছে 20 সেমি। অতএব সাদা কাগজের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 32 সেমি গুণ প্রস্থ কত? 20 সেমি, তাই তো? কেন? এটা তো একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, মানে এটা 20 মানে কি? এটাও 20, এটা 32 মানে কি? নিচেরটা 32। বুঝতে পারছো? আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সেটাই করেছি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য এই যে গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কত হচ্ছে দেখো তো, 2 32 দিয়ে যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে হচ্ছে 6, আর এই শূন্য করতে শূন্য, তাহলে 640 সেন্টিমিটার, সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, ঠিক আছে? তাহলে এটা হলো এই পুরো 640 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই পুরো অংশটা। এই যে পুরো সাদা কাগজটার ভেতরের অংশটা হচ্ছে 640 বর্গ সেন্টিমিটার আমরা পেয়েছি। তাহলে এই পুরো অংশ থেকে এই অংশটা যতটা আর এই ছবির যে এঁকেছি যে দুটো, সেই দুটো অংশ যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এইটাকে আর এইটাকে যদি যোগ করে দিই, যোগ করে এই মূল অংশ থেকে বিয়োগ করে দিই, তাহলে সাদা কাগজটা পেয়ে যাব। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তো আমরা পেয়েছি, এটা আমরা প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি, কতটা জায়গা জুড়ে আছে? 1 নম্বর ছবি জায়গা জুড়ে আছে 64 বর্গ সেন্টিমিটার। আর 2 নম্বর ছবি সেটা জায়গা জুড়ে আছে কতটা? 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই, যোগ করে
মোট সাদা অংশ হচ্ছে এতটা, তার থেকে বিয়োগ করে দিই, তাহলে শুধু সাদা অংশ যেটা পড়ে আছে ছবি বাদে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখি এখানে, অতএব এখানে সি নম্বর থেকে জানতে চেয়েছিল যে 1 ও 2 নম্বর ছবি আঁকার পরে সাদা কাগজে কতটা জায়গা পড়ে রইল। তাহলে আমরা এখানে লিখি 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পর সাদা অংশ পড়ে রইল কত না, সাদা মোট পুরো কাগজটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 640। ঠিক আছে, তার থেকে বিয়োগ করব, তার থেকে দুটো ছবি আমরা এঁকেছি, 1 নম্বর ছবি 64, 2 নম্বর ছবি হচ্ছে 60। তাহলে বিয়োগ করব 64 যোগ 60, বা পরে লিখবো সবটাই তো বর্গ সেন্টিমিটারে, তাহলে 640 বিয়োগ 64 আর 60 যোগ করলে হচ্ছে 6 0 4 আর 6 আর 6 12, অর্থাৎ 124। তাহলে বিয়োগ করে দাও, 4-এর কয় দাও, 0-কে 10 ধরবো, 4-এর কয় দাও 10, 6 দাও 10, হাতে থাকছে 1, 2 আর 1 3, 3-এর কয় দাও 4, 1 দাও 4, 1-এর কয় দাও 4, 6, 5 দাও 6, অর্থাৎ 516 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 516 বর্গ সেন্টিমিটার সাদা অংশ কিন্তু ছবি আঁকার পরে পড়ে রয়েছে। ঠিক আছে, এই 516 অংশটা, 516 বর্গ সেন্টিমিটার কোনটা, এই যে সাদা অংশটা পড়ে রয়েছে সেই অংশটা হচ্ছে 516 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে কি বলছে দেখো, আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা ও 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম, ছোট করে ছবি এঁকে পাশে দেখাই। দেখো এই যে একটা ছবি এখানে আঁকা আছে, তো এখানটায় আমি লিখছি, দেখো এটা ধরো সেই খাতার পাতাটা। ঠিক আছে, খাতার একটি পাতা, সেখানে কি বলছে 15 সেন্টিমিটার লম্বা, তার মানে এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু হচ্ছে 15 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর 12 সেন্টিমিটার চওড়া, তাহলে 12 কোণ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12, তাহলে এটা 12 মানে এটাও 12, এটা 15 মানে এটাও হচ্ছে 15, কারণ এটা হচ্ছে আয়তকার ক্ষেত্র। দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র, আয়তকার পাতার যে কেমন হয় দেখতে, আয়তকার। তাহলে এটা 15 মানে এটাও 15, এটা 12 মানে এটা 12, তাহলে লম্বা হচ্ছে 15, চওড়া হচ্ছে 12 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এবারে চারপাশে মার্জিন দেবো, চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশ লিখলাম। তাহলে 2 সেন্টিমিটার করে কি করা হচ্ছে, মার্জিন দেয়া হচ্ছে। তাহলে দেখো মার্জিনটা আমরা 2 সেন্টিমিটার করে চারদিকে দিয়ে তারপরে তো লিখি। তো দেখো এখান থেকে এরকম করে আমরা মার্জিন দিচ্ছি, দেখো এই মার্জিন দেওয়া হলো। ঠিক আছে, এই ধরো মার্জিন, তাহলে বাকি অংশে লেখা হয়েছে, এই জায়গাটায় লেখা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটায় এরকম লেখা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে অংশটা এখান থেকে এই পর্যন্ত কতটা, এই জায়গা থেকে এই পর্যন্ত এটা কতটা, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটা কতটা, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটাও কতটা, সব 2, এখান থেকে এটা কতটা 2 সেন্টিমিটার, এখান থেকে কত 2, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 2, সব জায়গায় 2, এটাও 2, এটাও 2, এটাও 2, সব জায়গায় 2। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এইটুকু পুরো চারদিকে 2 সেন্টিমিটার করে আমরা ছেড়ে দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত 2 সেন্টিমিটার, এখান থেকে আবার এই পর্যন্ত 2 সেন্টিমিটার। এবারে কি বলছে দেখো, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করি, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে খাতার পাতার ক্ষেত্রফল। দেখো আমি এখানটায় এভাবে লিখছি 4 নম্বর দাগেরটা, দেখো বুঝতে পারছো কিনা। 4 নম্বর দাগের অঙ্কটা করছি। তাহলে খাতার পাতার প্রথমে আমরা লিখব খাতার পাতার দৈর্ঘ্য। খাতার পাতার দৈর্ঘ্য কত, 15 সেন্টিমিটার, তাহলে 15
সেন্টিমিটার। ঠিক আছে, খাতার পাতার দৈর্ঘ্য দেখো এখান থেকে এই পর্যন্ত পুরোটা কি 15 সেন্টিমিটার। খাতার পাতার প্রস্থ ডট ডট দিয়ে লিখছি, তাহলে প্রস্থ কত, এখান থেকে এই পর্যন্ত প্রস্থ বলে দিয়েছে, চওড়া হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে 12 সেমি। অতএব খাতার পাতার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে খাতার পাতার পুরো ভেতরের অংশটা, একদম এই পুরো বিষয়টা যতটা, সেই পুরো বিষয়টা কতটা না দৈর্ঘ্য গুণ প্রস্থ। কারণ আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করব। দেখো দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি গুণ প্রস্থ হচ্ছে 12 সেমি। তোমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ কথাটা লিখতেও পারো, আবার নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 15 আর 12 যদি আমরা গুণ করি, দেখো 15 12 আমরা গুণ করি, দেখো 15 দুগুণে 30, শূন্য দিয়ে দাও, 15 1 15, তাহলে যোগ করলে কত হচ্ছে 0, 5 আর 3 8, 1 করতে 1, তাহলে 180 সেন্টিমিটার। আর সেন্টিমিটার কি হয়ে যাবে, বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 180 বর্গ সেন্টিমিটার কি পেলাম, এই খাতার ভিতরে পাতার ভিতরের যে পুরো জায়গাটা সেটা হচ্ছে 180 বর্গ সেন্টিমিটার। এবারে কি বলছে, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল। দেখো যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য আগে বের করে নেব। দেখো লিখছি আমি, যে অংশে লিখলাম তার তার দৈর্ঘ্য, যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য, ভালো করে ছবিটা এখানে খেয়াল করো। যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য কত হবে, দেখো দুই দিকে 2 সেন্টিমিটার করে মার্জিন দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত ছিল কত 15। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত ছিল কত 15, তাহলে এদিক থেকে এইটা মার্জিন দেওয়া হয়েছে কত 2, তাহলে এটা 2 বাদ চলে যাচ্ছে। আবার এখান থেকে এটা কতটা, এটা হচ্ছে 2, তাহলে দৈর্ঘ্য 2 একবার এখানে এই পর্যন্ত নিচে বাদ গেল, আবার এখানে আবার উপরে বাদ চলে গেল, তাহলে 2 আর 2 মোট কবার বাদ গেল, 2 দুবার বাদ গেল, অর্থাৎ 2 আর 2 4 বাদ গেল। তাহলে দৈর্ঘ্য ছিল হচ্ছে 15, দেখো আমি 15 লিখলাম, বিয়োগ করছি এখানে একবার 2, দুই দিকেই তো বাদ দেওয়া হচ্ছে, একদিক আর দুই দিক, তাহলে 2 যোগ 2, বুঝতে পেরেছ? তাহলে 15 থেকে দুবার 2 যদি যোগ করে বিয়োগ করে দিই, তাহলে তত সেমি দৈর্ঘ্য পড়ে থাকবে। সেই অংশে আমরা কি লিখেছি, এই যে অংশটা আমরা লিখেছি, তাহলে 15 থেকে 2 আর 2 কত 4 আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 11 থাকছে, তাই না? 15 থেকে 4 বাদ বিয়োগ করলে 11 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য পড়ে থাকছে। কোন দৈর্ঘ্য, যে অংশে লিখলাম। এবারে যে অংশে লিখলাম তার প্রস্থ বের করি। দেখো লিখছি, যে অংশে লিখলাম তার প্রস্থ। দেখো প্রস্থ, তাহলে প্রস্থ ছিল কত, প্রস্থ চওড়া ছিল 12, তাই না? চওড়া ছিল কত 12, তাহলে প্রথমে 12 লিখি, তার থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব, তাহলে কত বিয়োগ করছি ছবিটা খেয়াল করো। এখানে এখান থেকে এই পর্যন্ত ছিল কত 12, তার থেকে এখান থেকে এই পর্যন্ত প্রত্যেক জায়গায় 2 সেন্টিমিটার করে বাদ দিয়েছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত উপরে 2 সেন্টিমিটার বাদ দিয়েছি, আবার এখান থেকে এই পর্যন্ত নিচেও 2 সেন্টিমিটার বাদ দিয়েছি, তাহলে এখানে একবার 2 বাদ দিলাম, এখান থেকে এইটা 2 বাদ দিলাম, তাহলে 2 আর 2 কত বাদ দিলাম 4 বাদ দিলাম। তাহলে দৈর্ঘ্যের মতো প্রথমে ছিল চওড়া 12, তার থেকে উপরে একবার 2 বাদ দিলাম, যোগ নিচে একবার 2 বাদ দিলাম, মোট 4 বাদ দিলাম, তাহলে এত সেন্টিমিটার হয়ে যাবে প্রস্থ। ঠিক আছে, তাহলে 12 থেকে বাদ দিয়ে দিচ্ছে, দেখো 2 আর 2 4, তাহলে থাকছে হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে থাকছে হচ্ছে 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছো, যে অংশে লিখলাম তার প্রস্থ হয়ে গেল 8 সেন্টিমিটার আর তার দৈর্ঘ্য হয়ে গেল 11 সেন্টিমিটার। তাহলে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখি, অতএব যে অংশে লিখলাম, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত কি জানি আমরা, দৈর্ঘ্য গুণ
প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি? দৈর্ঘ্য পেয়েছি 11 সেমি, গুণ প্রস্থ কত? প্রস্থ পেয়েছি 8, তাহলে দেখো 8 সেমি। তাহলে 8 × 11 কত? 8 × 11 88 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা পেলাম কি? যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল। এইবারে বলছে দেখো, এটা হয়ে গেল আমাদের। তারপর বলছে যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করি। তা কোন অংশে লিখলাম না? যে অংশে মার্জিন দিয়েছি সেটা তো লিখিনি, তাই না? তাহলে আমি মূল যে পাতার ক্ষেত্রফল বের করে নিয়েছিলাম, যে অংশে লিখলাম সেটা বের করে নিয়েছি। তাহলে মূল যে পাতার ক্ষেত্রফল তার থেকে যে অংশে লিখলাম যদি আমরা বাদ দিয়ে দিই, এইটুকু অংশ যদি আমরা বাদ দিয়ে দিই এই মূল অংশ থেকে, তাহলে যে অংশে লিখলাম না অর্থাৎ মার্জিন দিয়েছি যে অংশে, সেই অংশটা তো লিখলাম না, তাহলে তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো, খাতার পাতার যে ক্ষেত্রফল, খাতার পাতার ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 180 বর্গ সেন্টিমিটার, আর যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল পেয়েছি 88 বর্গ সেন্টিমিটার। তাহলে এই 180 থেকে 88 বাদ দিয়ে দিলেই বাকিটা পেয়ে যাব। অতএব লিখব, অতএব যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল দেখো, পুরো পাতার ক্ষেত্রফল 180 বিয়োগ যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল 88, তাহলে এত বিয়োগ করে দিচ্ছি, তাহলে সেটাই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো বিয়োগ করে দাও, দেখো 8 কয় দাও 10 ধরবো, এটা শূন্যকে 8 কয় দাও 10, 2 দাও 10, হাতে থাকছে 1, 8 আর 1 9, 9 কয় দাও 8কে 18 ধরবো, 9 কয় দাও 18, 9 কয় দাও 18, 9 দাও 18, হাতে থাকছে 1, 1 1 মিলে গেল 0, তাহলে 92 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এই অংশে কিন্তু লিখলাম না, মানে এতটা অংশ আমরা মার্জিন দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? বলছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি ও হিসাব করে দেখি। দেখো 5 নম্বর দাগের অঙ্কটা আমরা করব, ছোট করে আমরা আঁকার চেষ্টা করি। দেখো এখানে ধরো এটা হচ্ছে রাজেশের আয়তক্ষেত্রাকার জমি, তার এইটা হচ্ছে 36, এইটুকু হচ্ছে 36 মিটার অর্থাৎ দৈর্ঘ্য, আর প্রস্থ কত বলেছে? প্রস্থ হচ্ছে 24, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 24। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। বলছে তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশ 2 মিটার চওড়া রাস্তা আছে। বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে মানে কি? বাইরের দিক দিয়ে রাস্তা, ধরো এই রকম বিষয়টা। ঠিক আছে, বাইরের দিক দিয়ে, জমির বাইরের দিক দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এইটুকু কত? 2, আবার এইটুকু কত? 2, আবার এইটুকু কত? 2, এখান থেকে এই পর্যন্ত, আবার এইটুকু কত? এখান থেকে এই পর্যন্ত 2, এখান থেকে এই পর্যন্ত 2, এখান থেকে এই পর্যন্ত সব 2, মানে সব দিকে চওড়া রাস্তা কতটা না 2 মিটার চওড়া। ঠিক আছে, এবারে বলছে 1 নম্বর দাগের যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ। রাস্তা সহ, তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে, দেখো রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত? 36। তাহলে আমরা লিখি রাস্তা বাদে, দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য। ঠিক আছে, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত? এইটুকু, এখান থেকে নীল কালি দিয়ে লেখা কত? 36। কি আছে? মিটারে আছে, তাহলে মিটার লিখব। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। এবার দেখো, অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ডট ডট দিয়ে গেলাম,
তাহলে সহ দেখো ভালো করে খেয়াল করো, এখান থেকে এইটুকু হচ্ছে 36 রাস্তা বাদে, তাহলে দুদিকে রাস্তা আছে, এদিক থেকে এই পর্যন্ত 2 মিটার, আবার এদিক থেকে এই পর্যন্ত 2 মিটার, তাহলে দৈর্ঘ্য বাড়ছে কত 36-এর সঙ্গে এখান থেকে প্রথমে বাঁ দিকে বাড়াবো 2, ডান দিকে বাড়াবো 2, তাহলেই তো রাস্তা সহ এই যে দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত এটা পাবো, তাই না? তাহলে 36 ছিল রাস্তা বাদে, তার সঙ্গে 2 বার 2 যোগ করবো, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, আর এখান থেকে এইটুকু, তাহলে 2 যোগ 2, বাইরে লিখবো মিটার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো তো, 36-এর সঙ্গে 2 আর 2 4, অর্থাৎ 40, 36 আর 4-এ 40 মিটার পেলাম। তার মানে এখান থেকে এই পর্যন্ত, বা আমরা এখান থেকে নিচে জায়গা আছে এখান থেকে এই পর্যন্ত লিখতে পারি, এটা কত পেলাম 40। দেখো এইটা পেলাম কত, এখান থেকে এই পর্যন্ত রাস্তা সহ দৈর্ঘ্য পেলাম কত 40। ঠিক একই রকম ভাবে রাস্তা সব বাদে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ বের করে নিই। দেখো লিখি, রাস্তা বাদে, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্রাকার জমির, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির আমরা আগে দৈর্ঘ্য বের করেছি, এবার কি করব, প্রস্থ বের করব। দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কতটা, প্রস্থ বলেই দিয়েছিল 24, এখান থেকে এই পর্যন্ত এটা তো রাস্তা বাদে, সেটা কত বলে দিয়েছিল 24, তাহলে 24 মিটার। ঠিক আছে, অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ তাহলে কত পাবো, আগে লিখবো 24। ঠিক আছে, এখান থেকে এইটা আবার বেড়েছে, বাইরের দিকে কত 2 মিটার রাস্তা আছে উপরের দিকে, আবার নিচের দিকেও 2 মিটার রাস্তা আছে। দেখো এখান থেকে এই পর্যন্ত কত 2 মিটার, আবার এখান থেকে এই পর্যন্ত 2 মিটার, তাহলে প্রস্থ উপরের দিকে বাড়ছে 2 মিটার এখান থেকে এই পর্যন্ত, আবার নিচের দিকে এখান থেকে এই পর্যন্ত বাড়ছে কত 2 মিটার, তাহলে 2 বার 2 যোগ করব। উপরে যেমন দৈর্ঘ্য 2 বার 2 যোগ করেছি, নিচে প্রস্থ 2 বার 2 যোগ করে বাইরে লিখবো মিটার। তাহলে 24-এর সঙ্গে 2 আর 2 4 যোগ করছে, অর্থাৎ 24 আর 4-এ 28 মিটার। ঠিক আছে, তাহলে এখানে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ জানতে চেয়েছিল 1 নম্বর দাগের, তাহলে 1 নম্বর দাগের উত্তর আমরা লিখি, অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত পেলাম 40 পেলাম, 40 মিটার, ও প্রস্থ কত পেলাম 28 মিটার, 28 মিটার। ঠিক আছে, এটা একটা উত্তর হলো। এবারে 2 নম্বর জানতে চাইছে, দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত। তো দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য তো আমরা জানি, দেখো রাস্তা বাদে মানে ভেতরের যে অংশটা নীল কালি দিয়ে লেখা, দেখো তার দৈর্ঘ্য কত, এখান থেকে এই পর্যন্ত 36 আমরা লিখেছি রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, আর রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কত 24, দেখো আমরা লিখেছি রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ এই 24, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি সেটাই হবে ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখি 2 নম্বর দাগের উত্তরটা, যে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। ঠিক আছে, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য জানি কি, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত 36, তাহলে 36 গুণ রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কত 24। ঠিক আছে, 24, তাহলে দুটোই মিটারে আছে, তাহলে দুটো যদি গুণ করি মিটার মিটার গুণ করলে আমরা ক্ষেত্রফলে একক পাবো কত, একক পাবো বর্গমিটার।
তাহলে 36 আর 24 গুণ করে দাও, 36 আর 24 গুণ করলে হচ্ছে 4 6 24, 24 4 হাতে 2, 3 4 12, 13 14, শূন্য দাও এখানে, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 আর 1 7, যোগ করো 4 6 4 আর 2 6, 7 আর 1 8, 864 বর্গ মিটার। ঠিক আছে, 864 বর্গ মিটারটা কি পেলাম? 864 বর্গ মিটার পেলাম হচ্ছে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। এটা 2 নম্বর উত্তর। ঠিক আছে, এটা 2 নম্বর উত্তর। এইবারে কি বলছে দেখো, যে রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল কোনটা? দেখো, আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য পেয়েছি কতটা? রাস্তা বাদে ছিল 36, এখান থেকে এই পর্যন্ত, এই যেটা 36 মানে এটাও তো 36, তাহলে এটা ছিল 36, আর আমরা দুদিকে 2 মিটার করে রাস্তা বাড়িয়েছি, মানে 2 আর 2 যোগ করে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য পেয়েছি 40 মিটার। ঠিক আছে, এখান থেকে এইটুকু পেয়েছি 40 মিটার। ঠিক একই রকম ভাবে দেখো, এখানে পেয়েছি রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ পেয়েছি কত? 28 মিটার, তাই না? এখান থেকে এইটুকু ছিল 24, আর এদিকেও 2 মিটার বেড়েছে, এদিকেও 2 মিটার বেড়েছে, তাহলে লাল পেন দিয়ে লিখি, বুঝতে সুবিধা হবে। এটা পেলাম কত? 28। এখান থেকে এইটুকু রাস্তা সহ পেয়েছি প্রস্থ 28, তাহলে তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখি 3 নম্বর দাগের উত্তরটা লিখবো। আচ্ছা, 3 নম্বর দাগের বিষয়টা আমরা করতে যাচ্ছি। তাহলে এখানটায় প্রথমেই লিখব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? রাস্তা সহ আমি জানতে চাইছি, মানে এখান থেকে এইটা, সেটা কত? রাস্তা সহ 40, আর প্রস্থ কত? এখান থেকে এইটা, সেটা কত? সেটা দেখো আমরা বের করেছি এখানে 28, তাহলে 40 গুণ 28 হবে, তাই না? তাহলে 40 গুণ 28 মিটার আছে, তার মানে 2 মিটার গুণ করলে আমরা ক্ষেত্রফলের একক পাবো বর্গ মিটার। তাহলে 40 আর 28 গুণ করলে হচ্ছে 4 8 32, 32 2 হাতে থাকলো 3, 4 দুগুণে 8, 9 10 11, আর এই শূন্য করতে শূন্য, তাহলে 1120 বর্গ মিটার। বর্গ মিটার। এটা কি পেলাম? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল পেলাম 1120, আর আমরা রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 864, তাই না? তাহলে এখানে জানতে চেয়েছে, দেখো 3 নম্বরে জানতে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে এই যে রাস্তা সহ এই পুরো বিষয়টার ক্ষেত্রফল আমরা পেয়েছি কত? 1120, অর্থাৎ এই লাল বিষয়টা, লাল ধরে সবটা, আর শুধুমাত্র এই ভেতরের টুকু, রাস্তা বাদে এই ভেতরের টুকু, ভেতরের টুকুর ক্ষেত্রফল কত পেয়েছি? ভেতরের টুকুর ক্ষেত্রফল অর্থাৎ রাস্তা বাদে ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল পেয়েছি কত? 864 বর্গ মিটার। বুঝতে পেরেছো? তাহলে এই পুরো বিষয়টা 1120 থেকে যদি মাঝখানের বিষয়টা, রাস্তা বাদে বিষয়টা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই পুরো বিষয়টা থেকে মাঝখানের বিষয়টা যদি বাদ দিয়ে দিই, সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? এই পুরো বিষয়টাই, মাঝখানের বিষয়টা বাদ দিয়ে দিচ্ছি পুরোটা থেকে, তাহলে এই রাস্তাটা পড়ে থাকবে। তাহলে আমরা লিখছি এখানে, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল মানে পুরো বিষয়টা, রাস্তা সহ যে জমির ক্ষেত্রফল, সেটা হচ্ছে 1120, তার থেকে বিয়োগ করব কত? বিয়োগ করব হচ্ছে রাস্তা বাদে যেটা, সেটা কত? 864। ঠিক আছে, এটা লিখে বাইরে লিখব বর্গ মিটার, কারণ দুটোই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বিয়োগ করে দেখো, 4 কয় দাও? 0কে 10 ধরবো, 4 কয় দাও? 10, 6 দাও 10, হাতে থাকলো 1, 6 1 7, 7 কয় দাও? 2কে 12 ধরবো, 7 কয় দাও? 12, 7 8 9 10 11 12, 5 দাও 12, হাতে থাকছে 1, 8 আর 9, 9 কয় দাও? 1কে 11 ধরবো, 9 কয় দাও? 11, 1 9 10 11, 2 দাও 11, হাতে থাকছে 1, 1 আর 1 মিলে গেল 0, তাহলে 256 বর্গ মিটার। 256 বর্গ মিটার কি পেলাম? তাহলে রাস্তার ক্ষেত্রফল।
ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্তই আজকে অঙ্ক। এর পরের ভিডিওতে দেখো যে 6 নম্বর দাগ থেকে পরপর অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।